আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তাহমিনা তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজুকের ব্যর্থতা, দুর্নীতিতে বেড়েছে ভূমিকম্প ঝুঁকি। আইসিইউতে ৪১% রোগীর শরীরে কাজ করছে না অ্যান্টিবায়োটিক। সালমান এফ রহমানের ৩৬ বিঘা জমি জব্দের আদেশ, অবরুদ্ধ ৫৪ কোটি টাকা। এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িক বন্ধ। জাতীয় নির্বাচনে ভোট দিতে ২১,০০০-এর বেশি প্রবাসীর নিবন্ধন। ভূমিকম্পের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক প্রধান উপদেষ্টার। এবার বিস্তারিত। শুক্রবার সকাল 10টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার কম্পনের কারণে ঢাকা শহর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে অন্তত ১০ জন মারা গেছেন, আহত হয়েছেন ৩৫০ মানুষ। ফাটল দেখা দিয়েছে বহু ভবনে, কয়েকটি হেলেও পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুক্রবারের ভূমিকম্পটি আরও শক্তিশালী ও প্রাণঘাতী ঘটনার পূর্বাভাস হতে পারে, কারণ সক্রিয় ৩টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ। ভূমিকম্প প্রাকৃতিক হলেও বিশেষজ্ঞদের মতে ঢাকার ঝুঁকির বড় অংশই মানুষের তৈরি। বহু বছর ধরে প্রকৌশলী ও নগর পরিকল্পনা বিশেষজ্ঞরা বলে আসছেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের দুর্নীতি, নিয়ন্ত্রক ব্যর্থতা ও রাজনৈতিক হস্তক্ষেপেই ঢাকার কাঠামোগত ঝুঁকিকে বিপজ্জনকভাবে বাড়িয়ে দিয়েছে। শুক্রবারের ভূমিকম্প সেই পদ্ধতিগত ব্যর্থতাগুলোকে প্রকাশ্যে নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, শুক্রবারের ভূমিকম্পের উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদী এলাকার কাছে, রাজধানী থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে। ৭ কোটির বেশি মানুষ কম্পনটি অনুভব করেন। এছাড়া ঢাকায় ১ কোটি মানুষের বেশি তীব্র কম্পন অনুভব করেন। তাদের অনেকেই আতঙ্কে অ্যাপার্টমেন্ট, হাসপাতাল এবং উচ্চ ভবনের অফিস, বাসা থেকে বাইরে বেরিয়ে আসেন। রাজুকের বিল্ডিং কনস্ট্রাকশন অ্যাক্ট, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড এবং ডিটেল এরিয়া প্ল্যান সবই কঠোর নিরাপত্তা মানদণ্ড অনুসরণ করে। এর মধ্যে রয়েছে মাটির পরীক্ষা, বিল্ডিংয়ের সীমানা নির্ধারণ, স্ট্রাকচারাল লোড হিসাব এবং স্বীকৃত নির্মাণ সামগ্রীর ব্যবহারের নিয়ম। তবে এসব বিষয় যে নিয়মিতভাবে উপেক্ষা করা হয় তা স্বীকার করেছেন রাজুকের কর্মকর্তারা। এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে রাজুকের এক জ্যেষ্ঠ প্রকৌশলী বলেন, এখন আর প্রকৌশলগত মানদণ্ড নয়, বরং দর কষাকষি মুখ্য। তিনি বলেন, এখন আর অনুমোদন বা নিয়ম মানার উপর কোনো কিছুই নির্ভর করে না, এটা নিলাম হয়ে গেছে। দুর্নীতি ঠিক করে ফাইল কত দ্রুত এগোবে। নগর উন্নয়ন বিশেষজ্ঞদের ধারণা, ঢাকার প্রায় ৭০% ভবন অন্তত একটি বড় নিরাপত্তা আইন লঙ্ঘন করে নির্মিত হয়েছে। অনেক ভবনের অনুমোদিত তলার সংখ্যা অতিক্রম করে অতিরিক্ত তলা যুক্ত করা হয়েছে। এছাড়া খরচ কমাতে ভিত্তি নকশায় পরিবর্তন করা হয়। ফলাফল, এসব ভবন মাঝারি মাত্রার ভূমিকম্পনও সহ্য করতে অক্ষম। রাজুকের ভেতরকার দালালদের চক্র অর্থের বিনিময়ে ফাইলের গতি নিয়ন্ত্রণ করে। জাহাঙ্গীর আলম নামের একজন নির্মাতা বলেন, কাগজপত্র একদম ঠিক থাকলেও দালাল ছাড়া ফাইল এগোয় না। কমিশন না দিলে মাসের পর মাস লাগে, ঠিক লোক থাকলে ১ সপ্তাহেই হয়ে যায়। রাজুক ও বিশ্বব্যাংকের আরবান রেজিলিয়েন্স প্রকল্পের ২০২৪ সালের প্রতিবেদনে বলা হয়েছে, ৬.৯ মাত্রার একটি ভূমিকম্পে ঢাকায় ৮,৬৪,০০০ ভবন ধসে পড়তে পারে, যা ঢাকার মোট ভবনের ৪০%। ওই মাত্রার ভূমিকম্প দিনে হলে কমপক্ষে ২,১০,০০০ মানুষের মৃত্যু হবে, আর রাতে হলে কমপক্ষে ৩,২০,০০০ মানুষ মারা যাবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক মেহেদী আহমেদ আনসারী বলেন, ভবনে নিম্নমানের রড, দুর্বল কংক্রিট ব্যবহার, মাটির রিপোর্ট উপেক্ষা এবং যাচাইবিহীন লোড ডিজাইন এসবই ঢাকার বেশিরভাগ ভবনের মূল সমস্যার কেন্দ্র। বলা যায়, ঢাকা এখন পুরোপুরি লাল ঝুঁকিপূর্ণ ভূমিকম্প অঞ্চলে পরিণত হয়েছে। প্রতিটি অনিয়ন্ত্রিত ভবন এই শহরের ঝুঁকিকে আরও বাড়াচ্ছে। দেশের আইসিইউতে ভর্তি রোগীর ৪১% কোনো অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর। প্রতিষ্ঠানটি জানায়, দেশে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রতিরোধ ক্ষমতা বিপজ্জনক হারে বৃদ্ধি পাচ্ছে। সোমবার আইইডিসিআর এর নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল এএমআর সার্ভেইলেন্স রিপোর্ট ২০২৫ প্রকাশ করা হয়। প্রতিবেদনটি উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা প্রফেসর ডক্টর জাকির হোসেন হাবিব। প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দেশের ৯৬,৪৭৭ জন রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে। ৫টি আইসিইউতে ৭১ ধরনের অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা পরীক্ষা করা হলে দেখা গেছে অনেক ক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এছাড়া হু ওয়াচ গ্রুপ অ্যান্টিবায়োটিকের ব্যবহার বেড়ে ৭৭% থেকে ৯০.৯% হয়েছে। সবচেয়ে বেশি ব্যবহার করা অ্যান্টিবায়োটিক ছিল সেফটিয়াসকোন এবং মেরোপেনেম।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের নামে গাজীপুরে থাকা ৩৬ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে ৫৪,৬৫,০০০ টাকা সহ আইএফআইসি ব্যাংকে তার নামে থাকা একটি অ্যাকাউন্ট অবরুদ্ধ করা হয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিকে দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সাজ্জাদ হোসেন এই আবেদন করেন। ওই আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংক হিসাবের অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং স্থাবর সম্পদের অন্যত্র হস্তান্তর বা স্থানান্তরের মাধ্যমে মালিকানা পরিবর্তনের চেষ্টা করছেন। এজন্য স্থাবর সম্পদ সমূহ জব্দ এবং অস্থাবর সম্পদ ব্যাংক হিসাবটি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এর আগে গত ২০ এপ্রিল জালিয়াতির মাধ্যমে মর্গেজ সম্পত্তিকে অতি মূল্যায়িত করে বন্ডের বিপরীতে বিনিয়োগকারীর প্রায় ৮০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এ মামলা করে দুদক। এ মামলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়েতুল ইসলাম সহ ৩০ জনকে আসামি করা হয়। জাতীয় পরিচয়পত্র এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আজ সোমবার বিকেল ৪টা থেকে এই কার্যক্রম বন্ধ রাখা হবে। ইসি সূত্র জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুত ও প্রিন্টের কাজ শুরু হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের বিষয়টি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আজ সোমবার তিনি গণমাধ্যমকে জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ বিকেল ৪টার পর থেকে জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম বন্ধ থাকবে। আসন্ন জাতীয় নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে ৬ দিনে ২১,০০০-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরাই। আর জেলার হিসেবে ঢাকা ও আসনওয়ারি হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনের প্রবাসী বাংলাদেশিরা। সোমবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ ৪ শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সর্বশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোয় ১৯ নভেম্বর থেকে নিবন্ধন চলছে। আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও অশেনিয়া অঞ্চলের নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের ৬৮টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় ৮,০০০, জাপানে প্রায় ৫,০০০ এবং দক্ষিণ আফ্রিকায় ২৫০০ প্রবাসী নিবন্ধন করেছেন। সম্প্রতি কয়েক দফা ভূমিকম্পে সারা দেশে আতঙ্ক তৈরি হওয়ায় ভূমিকম্প প্রস্তুতি সংক্রান্ত বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার বিকেল ৫টার দিকে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার দপ্তরে এ বৈঠক শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার দপ্তর। জানা গেছে, শুক্রবার ও শনিবার ২ দিনে ৪ দফা ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই জরুরি বৈঠক আহ্বান করা হয়। শুক্রবার সকালে কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানে বাংলাদেশে। রিক্টার স্কেলে ৫.৭ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী, যা ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। এখনকার মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।